বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাডাম ফারজানা সুলতানা। আশা করি সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের বরাবরের মতো এবারও আমি অংশীদারি ব্যবসার হিসাব নিয়ে এসেছি। এর আগে আমি এই চ্যাপ্টার থেকে আরও 6টি ক্লাস দিয়েছিলাম। দ্যাট মিন্স 6 নম্বর ক্লাসের পার্ট 1 পর্যন্ত। আজকে লেকচার 6-এর পার্ট 2। তো লেকচার 6-এর পার্ট 1-এ কী ছিল একটু রিমাইন্ড করো। সেটি হচ্ছে সমন্বয় সংক্রান্ত অঙ্ক কিভাবে করতে হবে, কখন করতে হবে, কেন করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সম্পর্কিত একটি চার্ট দিয়েছিলাম। আশা করি তোমরা সেটি দেখে থাকবে, কারণ সেটি দেখলেই আজকের অঙ্কটি বুঝতে পারবে। ঠিক আছে? এবং সেই লেকচার 6-এর পার্ট 1-এ কোনো সমস্যা থাকলে সেটাও আজকের ক্লাস দেখলে সেটা তোমরা সহজেই বুঝতে পারবে, যেহেতু আজকে সমন্বয় সংক্রান্ত একটি অঙ্ক নিয়ে এসেছি। তোমাদেরকে একটু রিমাইন্ড করে দেই, অংশীদারি কারবারের ক্ষেত্রে সমন্বয় কখন করতে হয়। সমন্বয় সংক্রান্ত অঙ্ক তখনই প্রয়োজন পড়ে যখন কোনো কিছু হিসাবভুক্তকরণে বাদ পড়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, সে বাদ পড়ে গেলে সেই বাদ পড়া অংশটি দিয়ে আবার সেটা বিন্যস্ত করতে হয় সমন্বয় করে, তারপরে আবার মুনাফার অংশ বা ক্ষতির অংশ বের করে সেটাকে সুবিন্যস্ত করা হয়। তো কেন করা হয় সেটিও বলেছিলাম, কারণ কোনো কিছু ভুলে বাদ পড়ে গেলে সেটা লিপিবদ্ধ না করে তো আর এমনি এমনি ফেলে রাখা যায় না, তাই না? তো যাই হোক, ভুল ত্রুটি তো মানুষেরই হয়ে থাকে, মানুষ মাত্রই যেহেতু ভুল, তাই আমরা আজকে এটি দেখব যে কোনো ভুল ত্রুটি হলে অংশীদারি কারবারের ক্ষেত্রে তখন কিভাবে সমন্বয় করে তারপরে অঙ্কটি কমপ্লিট করতে হয়। তো আসো আমরা একটি স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, একটু ফোকাস করি তোমাদের জন্য। শাহেদা, খালেদা এবং জাহেদা একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান লাভ লোকসান কি বলেছে 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে উত্তোলন, বেতন এবং মুনাফা বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর, সব কিছু কিন্তু সমন্বয় করে ফেলেছে, প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর তাদের মূলধন হিসেবে উদ্বৃত্ত ছিল শাহেদা 58,000, খালেদা 60,600 এবং জাহেদা ছিল কত 32,000। পরবর্তীকালে দেখা গেল মূলধন এবং উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ হিসাবভুক্ত না করেই মুনাফা বন্টন করা হয়েছে। দেখেছো, এই যে হিসাবভুক্ত করেই নেই, একটা ভুল হলো, মারাত্মক ভুল। মূলধনের সুদ হিসাবভুক্ত করে নেই এবং উত্তোলনের সুদ হিসাবভুক্ত করে নেই। আসবে কিভাবে অঙ্ক করব, খুবই সোজা। মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকো এবং বোঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো। ইনশাল্লাহ এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা পারবে। তারপরে দেখো এখানে কি বলেছে, পরবর্তীকালে তারপরে খালেদা কারবার থেকে মাসিক 300 টাকা বেতন পায়। কারবার হতে অংশীদারগণ যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা উত্তোলন করেছেন। মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে কিন্তু খালেদার বেতন বাদ দেওয়ার পর কারবারের মুনাফা ছিল 60,000 টাকা। ঠিক আছে? তো 60,000 টাকা যেহেতু ছিল, অংশীদারগণ কারবারের মোট মূলধন হিসেবে 1.5 লক্ষ টাকা তাদের মুনাফা বন্টন অনুপাতে রাখতে সম্মত হয়েছে। তো তোমার করণীয় কি বলেছে এখানে? প্রথমে বলেছে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, লাভ লোকসান সমন্বয় হিসাব নির্ণয় করো, খতে বলেছে, এবং গতে বলেছে অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব নির্ণয় করতে। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে যা যা করেছি, কীভাবে হবে আমি একটু বলে ফেলি, একটু মনোযোগ দাও, রিমাইন্ড করো। সেটি হচ্ছে যে আমি লেকচার 1 থেকে লেকচার 5 পর্যন্ত তোমাদেরকে যেসব অঙ্ক করিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অংশীদারি কারবারের ক্ষেত্রে তোমাদের প্রথমে কোন হিসাব করতে হয়? লাভ লোকসান আবন্টন হিসাব। তারপরে কি করতে হয়? অংশীদারদের মূলধন হিসাব। তো অংশীদারদের মূলধন হিসেবের ক্রেডিট পাশে মনে করো প্রথমে ব্যালেন্স বিডি লিখি, তাই না? এই ব্যালেন্স বিডিটা কি?
প্রারম্ভিক মূলধন। হ্যাঁ, তারপরে এর সাথে বেতন, তারপর কমিশন, তারপর মুনাফার অংশ, এরপরে আর কি কি যেন মূলধনের সুদ, অতিরিক্ত মূলধন, এগুলো সব যোগ হয়, কারণ ক্রেডিট পাশে থাকে এবং ডেবিট পাশে থাকে উত্তোলন আর উত্তোলনের সুদ। তার প্রারম্ভিক মূলধনের সাথে এখানে যা যা যোগ হয়েছে, যেমন বেতন, কমিশন, তারপরে মুনাফার অংশ, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, এগুলো যা যা যোগ হয়েছে, এক্ষেত্রে কি হবে? উল্টা হবে, বিয়োগ হবে। আর যা যা বিয়োগ হয়েছে, যেমন উত্তোলনের সুদ, এগুলো কি হবে? যোগ হবে। তো আমরা প্রারম্ভিক মূলধনের সাথে যা যা যোগ বিয়োগ করেছিলাম, তারপর সমাপনী মূলধন পেয়েছি। এখন সমাপনী মূলধনের সাথে উল্টা করব, মানে সেগুলো বিয়োগ যোগ করে তারপরে বের করব। কিভাবে করব দেখো। প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয়টা লিখে ফেললাম। আমাদের এখানে সমাপনী মূলধন দেয়া আছে, প্রারম্ভিক মূলধন দেয়া নেই। এই যে সমাপনী মূলধন, তোমরা দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি। শাহেদা 58,000, খালেদা 60,600, এবং এখানে আছে কি জাহেদা 32,000। এগুলো আমি আগে বসাবো। তো বসাবো, প্রথমে আমি বসিয়ে ফেললাম সমাপনী মূলধন। সমাপনী মূলধনের সাথে যোগ করব উত্তোলন। আগে উত্তোলন বাদ দিয়েছি, এখন যোগ হবে, যেহেতু উল্টা বলেছি। তো উত্তোলন এখানে কি ছিল? যথাক্রমে 5,000, তারপরে 6,000, এরপরে 7,000 উত্তোলন করেছেন, তাই না? তো উত্তোলনটা যোগ করলাম এবং বাদ যাবে বেতন। বেতন এখানে কার বেতন? শুধু এই যে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খালেদা কারবার হতে মাসিক 300 টাকা বেতন পায়। এই যে মাসিক 300 টাকা মানে হচ্ছে কি বছরে 3,600। এই যে খালেদার বেতনটা খালেদার ঘর থেকে বাদ দিয়ে দিলাম। এবং মুনাফার অংশটা এখানে মুনাফা হয়েছে কত টোটাল? আমি আন্ডারলাইন করে দিচ্ছি, দেখো মুনাফা হয়েছে 60,000 টাকা। এই 60,000 টাকা 2:1 অনুপাতে ভাগ করে ফেলবো। তোমরা ক্যালকুলেটর নিয়ে দেখো, 2:1 অনুপাতে ভাগ করলে 60,000 টাকাকে 24,000 এবং 12,000 হয়। ক্লিয়ার? তাহলে মুনাফার অংশ বাদ দিলাম। এখানে আর কিছু নেই। এখানে কি কি ছিল? উত্তোলন ছিল, বেতন ছিল, মুনাফার অংশ ছিল। সব কিছু যোগ বিয়োগ করার পর এরপরে আমার যেটা আসবে, এটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই যে 39,000, এই যে 39,000। ঠিক আছে, এখানে 39,000 এবং 27,000। আমি আরেকটু ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি। 39,000, 27,000, এটা হচ্ছে কি প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনের উপরেই আমাকে কি ধরতে হবে? উত্তোলনের সুদ, মূলধনের সুদ। মূলধনের সুদ আমার কত পার্সেন্ট? 10%। 10% হলে আমার কত আসে? শাহেদার 39,000-এর উপর 3,900, খালেদারও 3,900 এবং জাহেদার কত? 2,700। তো যাই হোক, এখন আমার এটি চলে আসলো, আমি মূলধনের সুদটা পেয়ে গেলাম। আমার কিন্তু প্রারম্ভিক মূলধন বের করতে না বললো, আমাকে বের করতে হবে মূলধনের সুদ নির্ণয়ের জন্য। এরপর আসো করণীয় খ, লাভ লোকসান সমন্বয় হিসাব। লাভ লোকসান সমন্বয় হিসাবে আমি একটা জিনিস বলে রাখি, যা বাদ পড়েছে শুধু তাই বসাবো। এখানে কি কি বাদ পড়েছে? একটা বাদ পড়েছে মূলধনের সুদ, আর একটা বাদ পড়েছে উত্তোলনের সুদ। এই দুটিই নিয়ে আসবো। মূলধনের সুদ কোন সাইডে বসে? ডেবিট সাইডে। তো আমাকে লিখতে হবে কি? অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এটা হেডিং দিয়ে মূলধনের সুদ লিখব। তারপরে মূলধনের সুদ তো আমরা বের করে ফেলেছি করণীয় কতে। শাহেদার 3,900, খালেদার 3,900 এবং জাহেদার 2,700। ঠিক আছে, এরপরে আসো, এরপরে বলেছে উত্তোলনের সুদটা। এই যে উত্তোলন এখানে দেয়া আছে 5,000। আমি তোমাদেরকে আবার একটু আন্ডারলাইন করে দেখাই। 5,000, 6,000, 7,000 উত্তোলন করেছেন। এটার উপরে আমাকে 10% ধরতে হবে। কয় পার্সেন্ট? 10%। তো 10% ধরার জন্য আমাকে 10% ধরে, আর আমরা তো জানি যে উত্তোলনের সুদ গড় নিয়মে হয়, আবার 6 মাসের করতে হবে। তো এখানে 5,000 টাকার উপরে 10% 500 আসার পরে 6 মাস হলে, মানে অর্ধেক করলে কত হয়? 250। তেমনি 6,000-এর উপরে আসে কত? 600, সেটাকে অর্ধেক করলে 300। 7,000-এর উপরে আসে 700, সেটাকে অর্ধেক করলে 350। তো এইভাবে আমরা উত্তোলনের সুদ বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের আর কিছু লাগবে না। আমি আগেও বলেছি, এখন আবার বলছি, যেগুলো বাদ পড়বে শুধু সেগুলোই আমরা বসাবো, আর অতিরিক্ত কিছু বসাবো না। এখানে আমাদের ডেবিট দিক বড় আছে 10,500। 10,500 থেকে ক্রেডিট পাশের 900 বাদ দেওয়ার পর আমার ব্যালেন্স আসে কত? ব্যালেন্স আসে আমার 9,600। আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে 9,600। 9,600 এটাকে আমি ওদের 2:1
2:1, যেটা আমার ওদের ছিল, মানে রেশিও অনুপাতে ছিল, লাভ লোকসান বন্টন অনুপাত ছিল, সেই অনুপাতে আমি ভাগ করে দেবো। ভাগ করে দেওয়ার পর আমার শাহেদা পেল 3,840, খালেদাও পেল 3,840 এবং জাহেদা এক অংশ পেল 1,920। এরপরে আসো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। অংশীদারদের লাভ ক্ষতি সমন্বয় হিসেবে, মানে লাভ লোকসান সমন্বয় হিসেবে ডেবিট পাশে যেটা বসছে সেটা মূলধন হিসেবে ক্রেডিট পাশে, আর যেটা ক্রেডিট পাশে বসেছে সেটা মূলধন হিসাবে ডেবিট পাশে বসবে। আর আমরা তো এমনিও জানি যে অংশীদারদের সমন্বিত মূলধন হিসেবে ক্রেডিট পাশে মূলধনের সুদ বসবে। তো মূলধনের সুদটা আমরা দেখে দেখে বসিয়ে দিলাম। দেখো এই যে মূলধনের সুদ দেয়া আছে, মূলধনের সুদটা 3,900, 3,900, 2,700 মূলধনের সুদ ক্রেডিট পাশে বসালাম এবং ডেবিট পাশে আসবে আমার উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমার এই যে 250, 300 এবং 350, এবং ক্ষতির অংশটা আমি দেখে বসিয়ে দিব 3,840, 3,840 এবং 1,920। ঠিক আছে, বসানোর পরে আমি তাহলে কি কি বসালাম দেখো। আমি তাহলে প্রথমে আমাকে বসাতে হবে ব্যালেন্স বিডি হিসেবে 58,000, 60,600 এবং 32,000। ঠিক আছে, এটা আমি কোথা থেকে বসাবো? এটা আমি প্রশ্ন দেখে বসিয়ে দেব। এই যে এখানে প্রশ্ন দেখে আমি আরেকটু তোমাদেরকে আরেকটু ফোকাস করে দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে পারবা। এই যে ওদের যে সমাপনী মূলধন দেয়া আছে, এই যে এটা আমি প্রশ্ন দেখে বসিয়ে দেব কি হিসেবে? ব্যালেন্স বিডি হিসেবে। ব্যালেন্স বিডি হিসেবে তাহলে আমি 58,000, 60,600 এবং 32,000 বসাবো। প্রথমে এটা বসালাম, তারপরে আসলো আমার মূলধনের সুদ, এটাও আমার বসানো শেষ। এরপরে আসো আমার ডেবিট পাশে। ডেবিট পাশে আমি কি বসাবো? প্রথমে তোমাকে হেডিং দিতেই হবে লাভ লোকসান সমন্বয় হিসাব, এরপর উত্তোলনের সুদ বসালাম এবং ক্ষতির অংশ বসালাম। ঠিক আছে, এবং আমাকে ব্যালেন্স সিডিটা বসিয়ে ফেলতে হবে, কারণ ব্যালেন্স সিডির যে টাকাটা, এই যে ব্যালেন্স সিডির এই যে 60,000, 60,000, 30,000, এই টাকাটা আমাকে বিন্যস্ত করতে হবে। কারণ সেখানে প্রশ্নে কি বলেছে একটু দেখো, এটা প্রশ্ন খেয়াল করো। প্রশ্নে বলেছে কি? প্রশ্নে বলেছে যে অংশীদারগণ কারবারের মোট মূলধন হিসাবে 1.5 লক্ষ টাকা তাদের মুনাফা বন্টন অনুপাতে রাখতে সম্মত হয়েছে। মুনাফা 1.5 লক্ষ টাকা তাদের বন্টন অনুপাতে, মানে 2:1 অনুপাতে রাখতে হবে। তো আমাকে এই 1.5 লক্ষ টাকাটা 2:1 অনুপাতে ভাগ করে তাদেরকে ব্যালেন্স সিডি লিখে রাখতে হবে। তো এটাই আমরা কিভাবে রাখলাম দেখো, এখানে এই যে এখানে আছে আনুপাতিক মূলধন অনুপাত। এই যে শাহেদার 60,000 টাকা আসলো, 60,000 টাকা আসলো এবং ওর আসলো 30,000 টাকা জাহেদার। তো এইটাই আমি ব্যালেন্স সিডি হিসেবে এখানে বসিয়ে দিলাম, এই জিনিসটা এটা। ঠিক আছে, তো এই জিনিসটা আনার পর তারপরে আমি কিন্তু এখনও এই জিনিসটা আনিনি। এটা কিভাবে আসছে, এই লাইনটা কিভাবে আসছে আমি তোমাদেরকে এখনই দেখাবো। আমি কিন্তু তাহলে পোস্টিং কী কী দিলাম? ডেবিট পাশে উত্তোলনের সুদ, ক্ষতির অংশ, ব্যালেন্স সিডি দেওয়ার পর আর ওই সাইডেও বাকিগুলো তো দিলাম, সেগুলো কী কী দিলাম সেগুলো তো দেখলাম, মানে ক্রেডিট সাইডে। এরপরে আমি যোগ করব সব। তা আমার যোগ করে দেখা গেল জাহেদারটা ক্রেডিট দিকে বড়, খালেদারটাও ক্রেডিট দিকে বড়। হ্যাঁ, তো জাহেদার টোটাল আসলো কত? 34,700 এবং খালেদার আসলো কত? এখানে একটা জিনিস দেখো, এবং খালেদার আসলো এখানে 64,500, তাই না? তো 64,500 আসার পর এরপরে এখানে দেখা গেল ওদের ঘাটতি আছে এখানে 2,000, জাহেদার 2,430 এবং খালেদার আছে 360। আর এখানে শাহেদার 64,000, এখানে ডেবিট দিক বড় এবং ক্রেডিট দিক ছোট আছে। তার মানে এখানে শাহেদাকে আরও 2,190 টাকা নিয়ে আসতে হবে এবং খালেদাকে এবং জাহেদাকে আরও 360 টাকা এবং 2,430 টাকা দিতে হবে।
ঠিক আছে, কারণ এই জিনিসটা আগে তো আমরা কি করব, এগুলো সব কিছু যোগ বিয়োগ করে ফেলবো, যেই জিনিসটা ঘাটতি থাকবে ঘাটতির অংশটা আমরা নগদান হিসেব দিয়ে লিখে ফেলবো। এই যে নগদান হিসেব থেকে এখানে দেখো ওর ক্রেডিট পাস ঘাটতি হচ্ছে কত, শাহেদার 2190, তার মানে শাহেদাকে আরও 2190 টাকা আনতে হবে। ঠিক আছে, এবং এখানে ওদের ডেবিট পাস ঘাটতি আছে, দেখো কত, ডেবিট পাস ঘাটতি না, সরি, ওদের ক্রেডিট পাস যেহেতু বেশি এবং ডেবিট পাসে ওদের আরও প্রদান করতে হবে, ওদেরকে আরও দিয়ে দিতে হবে, যেহেতু অতিরিক্ত হয়ে গেছে 360 টাকা এবং 2430 টাকা। তো আশা করি এভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। এখানে যেহেতু সমন্বিত, এখানে পেজে একটা ভুল আছে, দেখো সমন্বিত ক্ষতির অংশে 9600, এখানে হবে 5/1 অংশ, এটা এটা হবে 5/1। এই যে জাহেদারটার কথা বলছি আমি। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে অঙ্কটা করে ফেলতে পারবে খুব সহজেই, খুব সহজেই অঙ্কটা কমপ্লিট করতে পারবে, এটা কোনো মানে ভয়ের কিছু নেই। তো এই ধরনের অঙ্ক বাসায় বসে বসে আরও প্র্যাকটিস করো, এবং আমি আজকে যে অঙ্কটা করে দিলাম এটা অবশ্যই বাসায় বসে করবে, তাহলেই পারবে। তো নেক্সটে তোমাদের দেখা হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা লাইক দিবে। ঠিক আছে, লাইক দিবে, শেয়ার করবে, যাতে তোমাদের ফ্রেন্ডরাও অঙ্কটা বুঝতে পারে। ঠিক আছে, তাহলে নেক্সটে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।